আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ১১। লেখনীতে তেজস্মিতা মর্তজা। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এ বাড়ির কারপালা। অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে, ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটাও রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, ১ ঘন্টা সময়, এর মাঝে আপনি না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিট খানেক অন্তুর চোখের দিকে, সে চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বস্ত দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল, গড ব্লেস ইউ। বাসেরহাটের ওপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি ৮ ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতর এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে, দুপাশে বন, জঙ্গলি এলাকার মতো, এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন মচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো, এত কাছে গা লাগিয়ে হাঁটছে, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখলো। ঘুপচির মতো ভেতরটা, বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গোলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও তার সামনে কোনো অন্যায় টিকার নয়। কিন্তু আজও সব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ উঠানোটাই জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করার সাধ্যের বাহিরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন? সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকির চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাজ চলছে? কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপদের, খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হচ্ছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুংড়ে উঠেছিল। কিন্তু তাকে বন্ধ রুমগুলো পার করে রুপটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুপটপটাও পুরনো, সবুজাভ শেওলা পড়েছে। পুরনো বিল্ডিং। মাগরিবের আওয়াজ শোনা গেল এবার। রুপটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের
মতো, পাটাগুলো যেন ফনা তুলে আছে, ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রূপটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফা সেট, সেন্টার টেবিল, টেবিলের উপর সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছন ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে ওঠে বিদ্যুতের মতো, ধাক্কা খেল যেন অন্তুর ওপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসবের জেরে এসব করছে? অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে, সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসি প্রকট। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ও কে? ওরে এইখানে নিয়ে আসছেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ওরে এখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাঁচ প্যাঁচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, হের বাল, ওরে কেন নিয়ে আইসেন এইখানে? এইটা জিগাইছি, ওর কি কাম এইখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খিসল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, তার সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডের বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজান পলাশ মানুষকে টাকার ধ্যাত দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ, বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সব শেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হেসে জয়ের দিকে তাকায়। এত কেন ব্যস্ত হইতেছ বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কিসের আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেই? বোকার দল সবগুলা। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাতে দুটো চুমুক দিল। আস্তে করে আগ্রহী স্বরে জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জলজল করে জ্বলছে। সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা ও পানি না মেশানো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পিছনে আরও দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাপের উপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক পানহা চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো, প্যাঁচ প্যাঁচে হাসি দিয়ে বলল, তোমারে কেন আনছি এইখানে?
বলেননি এখনো। অন্তর গলাটা কেঁপে উঠছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক, হ্যাঁ? অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেললো। তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বউয়ের গয়না দরকার নাই, বউডারে আনলেই পারতি, টাকা আর পরিশোধ করা লাগতো না। শ্যামরা দেখলাম জ্বলে উঠছিল, অথচ টাকারও প্রয়োজন, কিছু বলবার পারেন নাই। হাহা করে হাসলো। অন্তু অবাক হলো, বুকে ভার অনুভব হলো। পরে কইল, না আমি গয়নাই রাখতে চাই ভাই, দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগেই শোধ করে দেব। শালার সওয়াল পারল তো না, সেই হয়রানি পেটেশানি হইব। দোকান ভাড়াও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত দুদিন আগে নাকি নিজেও পালাইছি, অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর ওপর। জানতাম না যে তুমি এত সুন্দরী, জানলে অন্তিক শ্যামরাডার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাপ করে দিতাম। মেয়ে লোকের উপরে কিচ্ছু নাই, কারবারও নাই, আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের ওপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবেই শান্ত হতে পারছে না। কোনো মতো জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? কথা তো শেষ হয় নাই। শোনো, অন্তিক স্যারাডা আমার থেকে লুকায়ে না পালায়ে যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপটারও এত ভোগান্তি হইতো না। ছ্যাঃ, আমি জানতামই না তুমি এরম। অন্তুর কলিজাটা স্যাঁত করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো, বকে উঠল বিড়বিড় করে। শালির ধার কমবে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে। এতটা পৈশাসিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাস পিশাচদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ হাট থেকে অন্তুর হাতটা সারানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নেকা ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্পমাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তর দৃঢ় বিশ্বাস জাগলো, জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানোও নিদারুণ আহাজারির মতন নাই শোনাতে লাগলো। আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু? সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার, আব্বু, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজলো আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুপটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতাল হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে, আর কামনা তাড়নার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জ্বলে হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়। অবুজের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো? নেয়া দেয়া? তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলল, পারে।
তারপর একটু সুপ্রতিভ হলো। আমি বুঝতে পারছি অন্তিকের টাকাটা পরিশোধ করতে হবে। সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমি সাথেও আনিনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙ্গুল তুলে অন্তুর ঠোঁটে নেকাবের উপর দিয়ে চেপে ধরল। ইস, এত কথা না, আমি চেয়ে নিই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ গেল বোধ হয়। পলাশ খুব সাবলীলভাবে পড়ল, নেকাবটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, লেনদেন। আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অনেকাংশ সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপর গলার নিচে লেহন করার মতো বোলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তু হাত মুচড়ানোর বৃথা চেষ্টাটা করল না। চোখ দুটো বুজে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে উঠল অন্তু, আল্লাহ। অন্তু হার মানল। আমি খুলছি নেকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলল না। সে অন্তুকেই বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অব্দি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গা আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের ওপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক।